ঘরে থাকা বেসিক কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে তৈরি করছি শাহি রোল সুইটস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এত মজাদার এবং লোভনীয় সুইটসগুলো দেখে ভাবছেন তো কিভাবে তৈরি করেছি। ঘরে থাকা কিছু পাউরুটি স্লাইস, সেই সঙ্গে আরও 2 থেকে 3টি উপকরণ দিয়ে এত মজাদার এবং শাহি ফ্লেভারের একটি সুইটস ঘরেই তৈরি করে নিতে পারবেন। এই শাহি রোলগুলো এত বেশি মজার, আপনারা একবার বানালে প্রায়ই বানাতে চাইবেন। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে এর থেকে সহজ আর মজাদার রেসিপি কিন্তু হতেই পারে না। চলে যাচ্ছি তাহলে মূল রেসিপিতে। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে আমি কিছু পাউরুটি স্লাইস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার একটি বেলনির সাহায্যে বেলে আমি পাউরুটিগুলোকে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। এতে করে রোলগুলো তৈরি করা যেমনটা সহজ হবে, তেমনি পরবর্তীতে রোলগুলো আর ভেঙে যাবে না। এবারে সাইড থেকে ব্রাউন অংশগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাউরুটি স্লাইসটা ঠিক এখন এরকম হয়েছে। একইভাবে আমি বেশ কয়েকটি পাউরুটি এভাবে বেলে ফ্ল্যাট করে সাইড থেকে ব্রাউন অংশগুলো কেটে টোটালি এইভাবে রেডি করে নিয়েছি। এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি ময়দার স্লারি তৈরি করে নিব। এখানে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিয়েও এই স্লারিটা তৈরি করে নিতে পারেন। এবার একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এর থিকনেসটা ঠিক এমনটা হবে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তবে এর থেকে একটু পাতলা বা ভারী হলে কোনো প্রবলেম হবে না। এবার এই ময়দার স্লারিটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি কড়াইয়ের মধ্যে নিচ্ছি 1 কাপ চিনি এবং নিয়ে নিচ্ছি 1 কাপ পানি। এই মিষ্টির শিরাটা ঠিক এরকমই হবে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো এলাচ, মুখটা ফেটে দিয়েছি, এতে করে ফ্লেভারটা ভালো ছড়াবে। এবারে অপেক্ষা করছি চিনিটা মেল্ট হয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। এটা জাল করে বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। চিনিটা মেল্ট হয়ে শিরাটা ফুটে আসলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। শিরাটা চুলা থেকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবারে চলে যাচ্ছি রোলের ভেতরে ফিলিংটা তৈরি করতে। এখানে নিলাম আমি 1/2 কাপ ডেসিকেটেড কোকোনাট। আপনাদের হাতের কাছে ডেসিকেটেড কোকোনাট না থাকলে আপনারা এখানে ফ্রেশ কোরানো নারকেলটাও নিতে পারেন। 2 টেবিল চামচ দিলাম চীনা বাদাম এবং 2 টেবিল চামচ দিচ্ছি কাঠবাদাম। বাদামগুলো আমি একটু আধো ভাঙা করে নিয়েছি। এবারে এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। এবারে হাতের সাহায্যে আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দেখতে পারবেন মিশ্রণটা অনেকটাই আঠালো হয়ে এসেছে। এ পর্যায়ে হাতটা পরিষ্কার করে হাতে সামান্য একটু ঘি মেখে নিচ্ছি। এরপর পরিমাপ মতো মিশ্রণ নিয়ে আমি একটি লম্বা রোল তৈরি করে নিব। আপনারা ভেতরের ফিলিংটা কেমন রাখতে চান, কম নাকি বেশি, সেই অনুযায়ী রোলটা তৈরি করে নেবেন। আমি ঠিক এরকম একটি রোল তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এত সহজে রোলটা তৈরি করা পসিবল হয়েছে। এছাড়া অন্য কিছু দিয়ে কিন্তু পসিবল হবে না। এবার আমি একটি রোল আপনাদের তৈরি করে দেখাচ্ছি। একটি পাউরুটি স্লাইস নিয়ে তৈরি করে নেওয়া নারকেলের পুরের রোলটা এক সাইডে দিয়ে দিলাম এবং অপর সাইডে দিয়ে দিচ্ছি সে আগে থেকে তৈরি করে রাখা ময়দা স্লারিটা। এভাবে একটু ছিটিয়ে দিচ্ছি। এবারে এক সাইড থেকে এই রোলটাকে আমি একটু পেঁচিয়ে দিব। শক্ত করে পেঁচিয়ে নিতে হবে, একটু প্রেসার ক্রিয়েট করে, যেন ভেতরের ফিলিংটা বাইরে বের হতে না পারে। এইভাবে আমি রোলটা তৈরি করে নিলাম, দেখতেই পারছেন। এই অংশটাকে একটু চেপে চেপে বসিয়ে দিব যেন খুলে না আসে। একটা রোল তো আমার তৈরি করা হয়ে গেল। একইভাবে আমি আরও একটি রোল আপনাদের তৈরি করে দেখাচ্ছি। ঠিক আগের প্রসেসেই, জটিলতার কিছুই নেই, খুবই ইজি একটি কাজ। একইভাবে আমি সবগুলি রোলই তৈরি করে নিয়েছি। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি চুলাতে রোলগুলোকে ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ঘি। এই রোলগুলি ভেজে নেওয়ার জন্য কিন্তু তেলটা টোটালি অ্যাভয়েড করতে হবে। ঘিয়ের পরিবর্তে চাইলে আপনারা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। তবে ঘি দিয়ে ভেজে নিলে সেই অথেন্টিক শাহি শাহি একটা ফ্লেভার, টেস্ট দুটোই পাবেন। ঘিটা গরম হয়ে আসলে আমি সবগুলি রোল দিয়ে দিয়েছি। চুলার হিট থাকবে মিডিয়াম টু লোতে। হাই হিটে এই রোলগুলো ভেজে নেওয়া যাবে না, তাহলে খুব দ্রুত কিন্তু পুড়ে যাবে।
এবারে উল্টে পাল্টে রোলগুলোকে আমি খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। চারপাশে যেন সুন্দর একটা কালার চলে আসে, এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটি কালার চলে এসেছে ওই পর্যায়ে আমি উঠিয়ে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু এ পর্যায়ে একদম ঠান্ডা রয়েছে। গরম শিরার মধ্যে গরম গরম রোলগুলো কিন্তু দেয়া যাবে না, তাহলে রোলগুলো একদম গলে যাবে। হয় আপনার রোল ঠান্ডা থাকবে শিরা গরম হবে, অথবা শিরা ঠান্ডা থাকবে রোল গরম হবে। এরকম পর্যায়ে দুইটা একসঙ্গে মিক্সড করা যাবে। ঠান্ডা শিরার মধ্যে গরম গরম রোলগুলো দিয়ে এভাবে আমি উল্টে পাল্টে নিচ্ছি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে, এর থেকে বেশিক্ষণ রাখবো না। এরই মধ্যে কিন্তু গরম গরম রোলগুলোর শিরাটা অনেকটাই টেনে নিবে। এই শাহি রোলগুলোর মেইন বৈশিষ্ট্যই হচ্ছে উপরটা হবে ক্রিস্পি এবং জুসি। সেটা টোটালি ডিপেন্ড করবে আপনারা এই রোলগুলো শিরার মধ্যে কতক্ষণ রাখছেন অথবা শিরার টেম্পারেচারটা কেমন রাখছেন। সব কিছুই কিন্তু খুব ভালোভাবে ব্যালেন্স রাখতে হবে, তাহলেই খুব মজাদার এই রোলগুলো তৈরি করে নেওয়া যাবে। দেখতেই তো পেলেন কত সামান্য উপকরণ দিয়ে কত মজার একটি মিষ্টি তৈরি করে ফেললাম। এবার খেতে আরও বেশি মজাদার করার জন্য এবং দেখতে আরও বেশি আকর্ষণীয় করার জন্য উপর থেকে এইভাবে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এই শাহি রোল সুইটসগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তত বেশি মজার। আপনারা বাসায় না তৈরি করা পর্যন্ত বুঝতেই পারবেন না। সো বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। মিষ্টিটা এবার আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন কত বেশি মজা। আজকে আমি তৈরি করছি ক্যারামেল ব্রেড পুডিং। যারা পুডিং তৈরি করতে পারেন না, পুডিং জমে না, পুডিং মোল্ড আউট করলে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়, তারা চাইলে আমার এই রেসিপি ফলো করে ব্রেড পুডিংটা তৈরি করতে পারেন। আপনাদের পুডিং 100% জমবে। আর টেস্টের কথা কি বলবো, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা। রেসিপিতে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিছু টিপস থাকবে, সকল টিপস ফলো করে যদি আপনারা তৈরি করতে পারেন, আপনাদের পুডিং আর কোনোভাবেই ফেল হবে না। আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহ। ফার্স্টে আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নিব। চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি 1/4 কাপ চিনি। চুলাটাকে জ্বালিয়ে দিয়ে এবার অপেক্ষা করছি চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত। এতক্ষণ চুলার হিট মিডিয়ামে ছিল। যখনই মেল্ট হয়ে কালার আসতে শুরু করেছে ওই পর্যায়ে কিন্তু চুলাটাকে একদম লো করে দিয়েছি এবং নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। চুলার হিট হাইতে রাখা যাবে না, তাহলে ক্যারামেলের মধ্যে দ্রুত কালার চলে এসে ক্যারামেলটা পুড়ে যাবে, তখন পুডিংটা খেতে কিন্তু তিতা লাগবে। আর যদি দেখেন ক্যারামেলের মধ্যে ধোঁয়ার সৃষ্টি হয়েছে, তাহলে কিন্তু ওই ক্যারামেলটা পুড়ে যাবে, অবশ্যই সেটা খেতে তিতা লাগবে। একটু সাবধানতা অবলম্বন করে ক্যারামেলটা তৈরি করে নেবেন, তাহলে একটা পারফেক্ট টেস্ট আসবে। ক্যারামেলের মধ্যে যখন আমার পছন্দ মতো একটি কালার চলে এসেছে, আমি চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে যে মোল্ডের মধ্যে পুডিং সেট করব ওই মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবং মোল্ডে ট্রান্সফার করার পরেও কিন্তু বেশি দেরি করা যাবে না। মোল্ডটিকে সঙ্গে সঙ্গে এইভাবে ঘুরিয়ে মোল্ডের চারপাশে ক্যারামেলটাকে স্প্রেড করে নিতে হবে। এছাড়া কিন্তু ক্যারামেল খুব দ্রুত জমাট বেঁধে যায়, কারণ মোল্ডটা ঠান্ডা অবস্থায় আছে। ক্যারামেল দেওয়ার সঙ্গে সঙ্গেই ক্যারামেলটা জমতে শুরু করে। সো এই কাজটাও খুব ফাস্ট করে নিতে হবে। এবারে মোল্ডটিকে এক সাইডে রেখে দিচ্ছি ক্যারামেলটা সেট হওয়ার জন্য। ততক্ষণে আমি পুডিংয়ের লিকুইড মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। পুডিং তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 4 পিস ব্রেড স্লাইস। আমি যেহেতু 2টি ডিম দিয়ে পুডিংটা তৈরি করব, এজন্য 4 পিসের বেশি ব্রেড কিন্তু এখানে নেওয়া যাবে না। আর আপনারা যদি ডিমের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেন, তাহলে কিন্তু ব্রেডের পরিমাণও কমিয়ে বাড়িয়ে নিতে হবে। ব্রেডগুলোকে আমি মাঝখান থেকে কেটে একটু টুকরো করে নিচ্ছি। এরপরে একটি মিক্সিং বোলে ট্রান্সফার করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জাল করা কুসুম গরম দুধ। দুধটা গরম অবস্থায় দিলে ব্রেড টুকরোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে। চাইলে এখানে ঠান্ডা দুধও দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে ব্রেড স্লাইসগুলোকে একটু সময় নিয়ে দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তাহলেই অনেক বেশি সফট হয়ে আসবে। আমি কাজটি দ্রুত করার জন্য গরম দুধ ইউজ করেছি। এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে অপর একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। পুডিং তৈরি করার জন্য কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, কমিয়ে অথবা বাড়িয়ে।
পুডিংয়ের মধ্যে যেন কোনো ডিমের বাজে স্মেল না আসে এজন্য দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার একটি হুইস্কের সাহায্যে আমি সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে আসছে। মিশ্রণটা খুব বেশি ফেটিয়ে বা জোরে জোরে ফেটিয়ে এর মধ্যে কোনো ফোম তৈরি করা যাবে না, যেন চিনিটা গলে আসে এ পর্যন্তই ফেটিয়ে নিতে হবে খুব ধীর গতিতে, একটু সময় নিয়ে। এই মিশ্রণের মধ্যে যদি বেশি ফোম ক্রিয়েট হয় তাহলে কিন্তু পুডিংটা সফট হবে না। পুডিং তৈরি হওয়ার পরে পুডিংয়ের মধ্যে অনেক ছিদ্র ছিদ্র তৈরি হবে, যেটা দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। এবার এই মিশ্রণটিকে এক সাইডে রেখে দিচ্ছি এবং দুধের মধ্যে যে আমি ব্রেডগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এবার ওই মিশ্রণটাকে আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এবার এই মিশ্রণটাকে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ব্লেন্ড করে নিব। এর মধ্যে খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। ব্লেন্ড করার পরে এই মিশ্রণটাকে আমি সরাসরি ডিমের মিশ্রণের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। একটু সময় নিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা পুডিং তৈরি করার জন্য একদম রেডি। এবার আগে থেকে যে মোল্ডে আমি ক্যারামেলটা সেট করতে রেখেছিলাম সেটা কিন্তু পুরোপুরি সেট হয়েছে, দেখতেই পাচ্ছেন আমার হাতে একটুও লেগে আসছে না। এবার এই মিশ্রণটাকে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে পুডিংয়ের মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা কিন্তু অবশ্যই ছেঁকে দিতে হবে, এছাড়া কিন্তু পুডিং সফট হবে না। পাউরুটি ব্যবহার করার কারণে এখানে কিন্তু বেশ অনেকটাই লাম্পস বের হয়েছে। পাউরুটির সাইডে যে ব্রাউন অংশগুলো ছিল ওইটার কিছু টুকরো রয়ে গেছে, এগুলোকে আমি ফেলে দিব। এখন পুডিংটা বেক করার জন্য একটি ফয়েল পেপার দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নিচ্ছি। আপনাদের মোল্ডে যদি ঢাকনা থেকে থাকে তাহলে ঢাকনা দিয়ে বন্ধ করে নেবেন। র্যাপ করে নেওয়ার পরে চলে যাচ্ছি পুডিংটা বেক করার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কিচেন টিস্যু, আপনারা চাইলে এখানে স্ট্যান্ডও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি, তবে পানি খুব একটা বেশি দেয়া যাবে না। মোল্ডের 3 ভাগের 1 ভাগ যেন পানিতে ডুবিয়ে থাকে এইভাবে বুঝে পানিটা দিতে হবে। বেশি পানি দিয়ে ফেললে পানিটা যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু পানিটা মোল্ডের ভেতরে ঢুকে যাওয়ার চান্স থাকে, এজন্য পানি খুব একটা বেশি দেওয়া যাবে না। আমি মোল্ডটিকে প্যানের মধ্যে বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে এবার চুলাটাকে অন করে পুডিংটিকে আমি বেক করে নিব প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। আনুমানিক 30 মিনিটই আমি পুডিংটাকে বেক করে নিয়েছি। 30 মিনিট পরে কিন্তু চুলাটাকে অফ করে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা ক্যাপচার করিনি, চুলাটাকে অফ করে দিয়ে এভাবেই আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেখেছিলাম। তারপরে চলে আসলাম আপনাদের দেখানোর জন্য। একটি টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন টুথপিক একদম ক্লিন আসছে। পুডিংটা কিন্তু বেক করা হয়ে গিয়েছে। পুডিং বেক করার পরে যতই ঠান্ডা হোক না কেন অবশ্যই ফ্রিজে রেখে কিন্তু সেট করে নিতে হবে, তার আগে পুডিং মোল্ড আউট করা যাবে না। পুডিংটি আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে সেট করে নিয়েছি, এরপরে মোল্ড আউট করে নিচ্ছি। সাইড থেকে একটি নাইফ দিয়ে একটু ছাড়িয়ে নিলাম, মোল্ড আউট করতে সুবিধা হবে। এবার একটি প্লেটের উপরে এইভাবে মোল্ড আউট করে নিচ্ছি। এবার দেখার পালা পুডিংটা আসলে কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন পুডিংটা কত বেশি পারফেক্ট হয়েছে। যেমন সুন্দর একটি কালার চলে এসেছে তেমনই কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়েছে। পুডিং ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। পাউরুটি দিয়ে তৈরি করেছি পুডিং, তবুও কিন্তু অনেক বেশি সফট হয়েছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট মিলিয়ে যাচ্ছিল। যারা পুডিং তৈরি করতে পারেন না আমি বলবো আপনারা এইভাবে জাস্ট একবার তৈরি করে দেখুন, আপনারা কোনোভাবেই ফেল হবেন না। আজকে আমি ঘরে থাকা মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে খুবই হেলদি একটি ব্রেকফাস্ট অথবা নাস্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। অনেক বেশি হেলদি হওয়ার কারণে এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই বেশি পছন্দ করবে। এছাড়াও অতিথি আপ্যায়নে মাত্র 10 মিনিটেই নাস্তাটি তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপি ভালো লাগবে আপনাদের কাছে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। বিসমিল্লাহ। ফার্স্টে আমার লাগছে একটি ডিম। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাপটা চাইলে আপনারা আরেকটু কমিয়ে বা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে দিবেন। চিনি এবং ডিমটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি যতক্ষণ না চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে আসছে।
আপনারা চাইলে ডিমের এই মিশ্রণের মধ্যে এলাচের গুঁড়া, দারুচিনির গুঁড়া অথবা ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন, তবে নাস্তার মধ্যে ডিমের কোনো বাজে স্মেল আসবে না। আমি টোটালি এগুলো স্কিপ করে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ডিম এবং চিনিটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আর চিনির কোনো দানা নেই। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ লিকুইড মিল্ক। এই দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি। কোনোভাবেই গরম দুধ কিন্তু ডিমের মধ্যে দেয়া যাবে না। এবার ডিমের মিশ্রণের সঙ্গে দুধটাও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি একটি ডিম দিয়ে নাস্তাটা তৈরি করছি। একটি ডিমের এই মিশ্রণের মধ্যে কিন্তু খুব সহজেই 4 থেকে 5টা রুটি ভালোভাবে ভেজানো যাবে। তবে আপনারা যদি চান বেশি করে তৈরি করবেন, তাহলে এখানে ডিম এবং দুধের পরিমাপটা অবশ্যই বাড়িয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটি আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবারে এখানে নিয়েছি ব্রেড। 2টি করে ব্রেড পিস একসঙ্গে নিয়ে সাইড থেকে ব্রাউন অংশগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্রাউন অংশগুলো রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, তবে কেটে নিলে আমার কাছে মনে হয় বেশি ভালো, নাস্তাটা খেতে অনেক বেশি সফট লাগে। এবারে দেখুন মাছ বরাবর কেটে এইভাবে 2টা স্লাইস করে নিলাম। একইভাবে এখানে আমি বেশ কয়েকটি রুটি কিন্তু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার নাস্তাগুলো তৈরি করার জন্য আগে থেকে যে ডিম দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে এমন একটি ব্রেড পিস নিয়ে ডিম দুধের মিশ্রণের মধ্যে এভাবে উল্টে পাল্টে কোটিং করে নিচ্ছি। এই কাজটা বেশি সময় ধরে করা যাবে না, তাহলে রুটিটা ভিজে কিন্তু অতিরিক্ত সফট হয়ে যাবে। এজন্য জাস্ট 2 থেকে 3 বার উল্টে পাল্টে কোটিংটা করে নিব। চলে আসলাম চুলাতে নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য। এখানে একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি কিছুটা বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে আসছে, তখন এর মধ্যে আমি নাস্তাগুলোকে ছেড়ে দিব। আর অবশ্যই খেয়াল রাখবেন চুলার হিট বাড়িয়ে রাখা যাবে না, মিডিয়াম হিটে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে, কারণ অনেক বেশি সফট হয়ে থাকে নাস্তাটা। চুলার হিট বাড়ানো থাকলে কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে। এই নাস্তাগুলো একবারে প্রায় অনেকগুলো ভেজে নেওয়া যায়। আমি বেশ কয়েকটা নাস্তা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ অপেক্ষা করেছি, তারপরে নাস্তাগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন অপর সাইডে কত সুন্দর একটি কালার চলে এসেছে। এরপর যে প্যানটা অনেক বেশি শুষ্ক লাগছিল, এজন্য আমি আরও সামান্য একটু বাটার দিয়ে দিয়েছি এবং উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। অপর পাশেও যখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তখন নাস্তাগুলিকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে কিনারাগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি আবারও বলছি চুলার হিট একদম লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নেবেন, তাহলে ভেতরে যে ডিমের মিশ্রণটা প্রবেশ করেছে ডিমটাও ভালোভাবে কুকড হবে, সেই সাথে নাস্তাগুলো উপর থেকে আর পুড়ে যাবে না, খুব সুন্দর একটি কালার চলে আসবে। উল্টে পাল্টে চারপাশে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিলাম। একইভাবে আমি সবগুলি নাস্তায় ভেজে নিয়েছি। একটি ডিম থেকে কিন্তু এখানে বেশ অনেকগুলো নাস্তা তৈরি হয়েছে। এবারে নাস্তাগুলোকে আরও বেশি টেস্টি এবং আকর্ষণীয় করার জন্য এখানে নিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ এবং 3 টেবিল চামচ চিনি এবং গুঁড়া দুধটা এবারে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। যখন ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, যে নাস্তাগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো এই মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। এতে করে নাস্তাটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু আরও বেশি টেস্টি হবে। দেখতে পাচ্ছেন আমার একটি নাস্তা কোটিং করা হয়ে গিয়েছে। ঠিক একইভাবে সবগুলো নাস্তা কিন্তু তৈরি করে নিয়েছি। দেখতে কত লোভনীয় লাগছে তাই না বলুন? বাচ্চাদের দিলে তো বাচ্চারা একদম চেটেপুটে খাবে। আমার তো মনে হয় শুধু বাচ্চারা না, বড়রাও আঙুল চেটেপুটে খাবে, কারণ নাস্তাটা খুবই বেশি মজা হয়ে থাকে। আজকে আমি কোনো রকম ডো মাখামাখির ঝামেলা ছাড়া মাত্র 10 মিনিটে ব্রেড পিৎজা তৈরি করে দেখাবো। এইভাবে পিৎজাটা তৈরি করলে কেউ বুঝতেই পারবে না আপনি এটা ব্রেড দিয়ে তৈরি করেছেন। একদম রেস্টুরেন্ট স্টাইল স্বাদ পেয়ে যাবেন। যেমন তৈরি করা সহজ, তেমনি সময়ও অনেক কম লাগে এবং খেতেও অনেক বেশি মজা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহ। পিৎজা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ছোট সাইজের 6 পিস ব্রেড। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আমি এখানে মোটামুটি ছোট সাইজের 6টি ব্রেড নিয়েছি, যার কারণে এখানে 1 কাপ দুধ লাগছে। আর আপনারা যদি ব্রেডের পরিমাণ বাড়িয়ে নেন, তাহলে কিন্তু দুধের পরিমাণও বাড়িয়ে দিতে হবে। 5 মিনিট অপেক্ষা করেছি, এর মধ্যে দুধটা ভালো করে সোপ করে পাউরুটিটা নরম হয়ে এসেছে। এবার আমি চামচের সাহায্যে এইভাবে পাউরুটিটাকে ভেঙে নিচ্ছি। চামচের সাহায্যে একটু চেপে চেপে দিয়ে মিশ্রণটা তৈরি করে নিব, তাহলেই দেখতে পারবেন রুটিগুলো খুব সহজেই গলে আসছে।
আপনারা চাইলে এই মিশ্রণটার মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সুজি অ্যাড করে দিতে পারেন, তাহলে পিৎজা ডোয়ের বাইন্ডিংটা খুবই ভালো আসবে। আমি এখানে স্কিপ করেছি কারণ ডোটা অনেক বেশি সফট চাচ্ছিলাম আমি, এজন্য এখানে অ্যাড করা হয়নি। এর মধ্যে 1/4 টিস্পুন লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে এসেছে, পাউরুটির কোনো বড় টুকরো নেই, খুব ভালোভাবে গলে গিয়েছে। ডো তো রেডি হয়ে গিয়েছে, এবার এক সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ চিকেনটাকে আমি ছোট এবং কিউব আকারে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি আদা গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি রসুন গুঁড়া। আদা রসুনের গুঁড়া আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে এখানে আদা রসুন বাটাও ইউজ করতে পারেন। আমার কাছে বাটাটা ছিল না, এজন্য গুঁড়াটা দিয়ে দিয়েছি। 1/4 টিস্পুন দিলাম সাদা গোলমরিচের গুঁড়া, 1/4 টিস্পুন দিচ্ছি অরিগ্যানো, 1/4 টিস্পুন দিচ্ছি লবণ, সেই সাথে দিচ্ছি 1 টিস্পুন টমেটো সস এবং হাফ টিস্পুন সয়া সস। এবার একটি চামচের সাহায্যে এই সব কিছু আমি খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। যেহেতু চিকেন পিসগুলো খুব ছোট করে কেটেছি, রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। চলে আসলাম চুলাতে। একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে কিন্তু বেশি সময় নিয়ে ভেজে নেওয়া যাবে না, তাহলে জুসিনেসটা চলে যাবে। জাস্ট একটু সময় নিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, চুলার হিটটাকে বাড়িয়ে রেখে। লো হিটে চিকেনগুলো ভাজতে গেলে চিকেনটা কুকড হতে সময় লাগবে, সেক্ষেত্রে চিকেনের মধ্যে আর জুসিনেসটা থাকবে না। নেড়েচেড়ে চিকেনগুলোকে মোটামুটি 5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তেলের মধ্যে যে এক্সট্রা পোড়া অংশগুলো রয়েছে ওগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি। এবার ওই একই প্যানে এবং ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা পিৎজা ডোটা। এবার একটি স্প্যাচুলারের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি একটা পিৎজা ডো শেপ আনার জন্য। দেখতেই পাচ্ছেন ডোটিকে আমি খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ডোর অপোজিট সাইডটা হয়ে আসা পর্যন্ত। চুলার হিট রেখেছিলাম লোতে। মোটামুটি 6 থেকে 7 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নিলাম। এবারে পিৎজা ডোটিকে উল্টিয়ে দিব। আমি একটি প্লেটের সাহায্যে এইভাবে ডোটিকে উপর করে প্লেটে নিয়ে ডোটিকে আবারও প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু হালকা পোড়া ভাব এসেছে, এতে কোনো প্রবলেম হবে না। এবারে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে উপর থেকে আমি খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। আমার হাতের কাছে পিৎজা সসটা অ্যাভেলেবেল ছিল না, এই জন্য টমেটো সস দিয়েছি। আপনাদের হাতের কাছে পিৎজা সস থাকলে অবশ্যই পিৎজা সসটাই দিবেন। এরপরে উপর থেকে কিছু মজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি পিৎজা টপিং হিসেবে কিছু সবজি অ্যাড করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজটা আমি ছোট কিউব আকারে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি এখানে টপিং হিসেবে ইউজ করতে পারেন এবং কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছু হলুদ ক্যাপসিকাম এবং টমেটো, সবগুলো আমি কিউব আকারে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি এবং সবশেষে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে ভেজে রাখা চিকেনটা এবং আবারও উপর থেকে কিছু মোজারেলা চিজ গ্রেট করে দিচ্ছি। চিজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন কমিয়ে বাড়িয়ে। আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আরও কিছুক্ষণ বেক করে নিচ্ছি। চুলার হিট এখনও লোতেই রয়েছে, মোটামুটি 5 মিনিটের মতো বেক করে নিলে এনাফ। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। চিজটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবারে খাওয়ার জন্য পিৎজা পুরোপুরি রেডি। আমি চুলা থেকে নামিয়ে একটি পিৎজা ট্রের উপর নিয়েছি এবং আমার পছন্দ মতো পিৎজাটাকে কেটেও নিয়েছি। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত বেশি পারফেক্ট হয়েছে পিৎজাটা। দেখতেই পাচ্ছেন কত বেশি সফট হয়েছে পিৎজাটা। আমি আগেই বলেছি বাইন্ডিংটা যদি আপনারা আরেকটু হার্ড করতে চান তাহলে এখানে পিৎজা ডোয়ের মধ্যে সামান্য কিছু সুজি অ্যাড করে দিতে পারেন, তাহলে বাইন্ডিংটা আরও বেশি হার্ড হয়ে আসবে। আশা করছি আমার সহজ এই পিৎজার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।